নমস্কার, আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। পাকিস্তানের অবৈধ সন্তান হলো বাংলাদেশ, বললেন শুভেন্দু অধিকারী। বাংলার মানুষের জন্য বিরাট সুখবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় আরও 3 বেসরকারি বিশ্ববিদ্যালয়। সিবিআই মিথ্যেবাদী, বিস্ফোরক অভয়ার বাবা মা, প্রশ্ন শীর্ষ আদালতের ভূমিকা নিয়েও। রাহুল নয়, ইন্ডিয়ার নেতৃত্ব দেবেন মমতা, বললেন লালু। কংগ্রেসকে খোঁচা তৃণমূলের। কেজরিওয়াল জামিন পেলে পার্থ কেন নয়, সওয়াল করতেই সিবিআই বলল। চাকরির লোভ দেখিয়ে মহিলাকে কুরুচিকর মেসেজ, টিএমসিপির নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এক ধাক্কায় 15 ডিগ্রির কম, রাজ্যে কনকনে ঠান্ডার পূর্বাভাস, বড় আপডেট দিয়ে দিল হাওয়া অফিস। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন আজকের বাংলা সংবাদ চ্যানেলটিকে। আসছি খবরের বিস্তারিত নিয়ে। পাকিস্তানের অবৈধ সন্তান হল বাংলাদেশ। মঙ্গলবার উত্তর 24 পরগনা জেলার ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই ওপার বাংলাকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে মঙ্গলবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা হয় উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা 0 পয়েন্টে। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতৃত্ব। বিশ্ব মানবতা দিবস উপলক্ষে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ লাগোয়া ঘোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আসার আগে মঞ্চের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে পুলিশ। বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমরা 97টি পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কা দিয়ে না পাঠালে 80% গ্রামে আলো জ্বলবে না। আবারও যুদ্ধ বিমান পাঠানোর হুমকি দেন তিনি। হাসিমারায় 40টি যুদ্ধ বিমান রাখা আছে, 2টো বিমান পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় 17,000 ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। এদিন সেই কথাও মনে করিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত, সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। এর আগে পেট্রাপোল সীমান্ত থেকে বাংলাদেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে অবরোধ লাগাতার গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রানী রাসমণি অ্যাভিনিউতে সমাবেশ থেকে বাংলাদেশকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক অশান্তির কারণে সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ভারতীয় পতাকাকে অবমাননার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু আইনজীবীদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোলে মিছিল করেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা। মঙ্গলবার সকালে কয়েকশো আইনজীবী কালো কোট পরে পেট্রাপোল থানার জয়ন্তীপুর বাজার থেকে মিছিল শুরু করে। বাংলাদেশের ইউনূস সরকারকে কড়া হুঁশিয়ারি আইনজীবীদের। ভারতের প্রতি বাংলাদেশের উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত মিছিল করেন তারা। বিশ্ব মানবাধিকার দিবসে সনাতনী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি ও বাংলাদেশের সংখ্যালঘুদের মানব অধিকার প্রতিষ্ঠার দাবিতে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দরে মিছিল হয় বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী ও ল ক্লার্কদের। জয়ন্তীপুর বাজার থেকে যশোর ধরে মিছিল যায় পেট্রাপোল সীমান্ত পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় আরও 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে। বিধানসভায় পাশ হয়ে গিয়েছে 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল। রাজ্য বিধানসভার অধিবেশনে দ্য রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল 2024 ও দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল 2024 নিয়ে আলোচনায় অংশ নেন বিজেপির বিধায়ক শান্তনু পারমাণিক, আনন্দময় বর্মন, অম্বিকা রায়, শঙ্কর ঘোষ ও শাসক দলের তরুণ কুমার মাইতি, রফিকুল ইসলাম মণ্ডল, মঞ্জু বসু, মোহাম্মদ আলী, নির্মল ঘোষ, আইএস এবং বিধায়ক নওসাদ সিদ্দিকী। বিলের ওপর ভাষণ দেন উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে। কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করবে। এদিকে উত্তর 24 পরগনার আগরপাড়ায় রামকৃষ্ণ পরমহংস দেবের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। দ্য রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় বিল 2024 নিয়ে আলোচনায় বিরোধী বিধায়ক শান্তনু পারমাণিক বলেন,
বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ভালো, তবে এর পরিকাঠামোর বিষয়টি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা বা প্রদর্শন করলে ভালো হতো। কলেজ বিশ্ববিদ্যালয়গুলি ঠিকঠাক চলুক। শাসক দলের বিধায়ক তরুণ মাইতি বিলকে সমর্থন জানিয়ে বলেন, জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ও মান্যতা দিয়ে এই বিল তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলিতে ন্যাকের গাইডলাইন মানতে হবে। নানা বিষয় এখানে পড়ানো হবে। রিসার্চ ওয়ার্ক থাকবে এই বিদ্যালয়ে। ভিজিটর চ্যান্সেলর থাকবে, যা এক কথায় পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে ল্যান্ডমার্ক। নওসাদ সিদ্দিকী বলেন, শিক্ষা ব্যবস্থাকে বেসরকারির হাতে তুলে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণের পাশাপাশি রাজ্য তাকে অনুসরণ করছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, গোটা দেশের শিক্ষা ব্যবস্থার জলাঞ্জলি, রিসার্চের কাজ বন্ধ করে দিচ্ছে। আলোচনায় অংশগ্রহণকে ধন্যবাদ জানাই। বিধায়ক শান্তনু পারমাণিকের প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু বলেন, স্ট্যান্ডিং কমিটি সব করলে উচ্চশিক্ষা দফতর তার তুলে দিতে হয়। সিবিআই মিথ্যেবাদী, বিস্ফোরক অভয়ের বাবা মা। মঙ্গলবারের শুনানিতে রীতিমতো হতাশ তারা। নিরাশ কণ্ঠে অভয়ের বাবা বললেন, সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, তা ভালোভাবে বুঝে গিয়েছি। সুপ্রিম কোর্টে ছিল আরজিকর মামলার শুনানি। আদালতে কি হয় স্বাভাবিকভাবেই নজর ছিল অভয়ের বাবা মায়ের, কিন্তু শুনানি শেষে একরাশ হতাশা প্রকাশ করলেন তারা। নিহত চিকিৎসকের বাবা বললেন, সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোভাবেই বুঝে গিয়েছি। সিবিআইকে নিশানা করে বললেন, কোর্টে দাঁড়িয়ে এত সহজে মিথ্যা কথা বলা যায় সেটা দেখে আশ্চর্য হচ্ছি। মিথ্যার ওপর দাঁড়িয়েই সবটা হচ্ছে। সিবিআই কোর্টে বলছে সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু আমরা তদন্তের ব্যাপারে কিছুই জানি না। তিনি আরো বলেন, সিবিআই আমাদের বলেছিল কথা বলে চার্জশিট জমা দেবে, কিন্তু আমরা জানিও না যে শিয়ালদহ কোর্টে চার্জশিট জমা পড়ে গিয়েছে। কদিন ধরে মেসেজে জানতে চাইছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা দেবে, সেটাও জানাচ্ছে না। গোটা প্রক্রিয়া নিয়ে আমরা ধোঁয়াশায় আছি। প্রসঙ্গত, গত 9ই আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। এই সংক্রান্ত মামলা স্বতঃপ্রণোদিতভাবেই শুনবে বলে জানায় সুপ্রিম কোর্ট। এতদিন এই মামলার শুনানি হতো প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। তিনি অবসর নেওয়ার পর মঙ্গলবার প্রথম এই মামলা শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তার বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার। খুন এবং ধর্ষণের মামলায় বিচার প্রক্রিয়া ছাড়াও এদিনের শুনানিতে আরজিকরের আর্থিক দুর্নীতি ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রসঙ্গ উঠছে। পরবর্তী শুনানি আগামী 17ই মার্চ হবে বলেই ঠিক হয়েছে। শুনানি আরও 4 মাস পিছিয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন অভয়ের মাও। ভারত ব্লক নেতা হিসেবে লালু প্রসাদ যাদব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নেওয়ার পর থেকেই নতুন করে রাজনৈতিক চর্চা। কংগ্রেসের বিরোধিতা করে লাভ নেই, মমতাকে নেতা বানাতে হবে, বলেন লালু। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটের নেতৃত্ব দেওয়ার ভাবনা নিয়ে দুভাগ বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। রাহুল গান্ধী নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের নেত্রী দেখতে চান বলে এবার জানালেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এ নিয়ে কারোর আপত্তি করা উচিত নয় বলেও মন্তব্য করেন লালু। অর্থাৎ বিরোধী জোটের আরও এক শরিক মমতাকে নেতৃত্বে দেখতে চায় বলে সওয়াল করলেন। ফলে অস্বস্তি আরও বাড়ল কংগ্রেসের, কারণ মমতাকে জোটের মাথায় রাখা নিয়ে সম্প্রতি আপত্তি শোনা গিয়েছিল দলের অন্দর থেকে। সংবাদ সংস্থা ANI এর সাথে কথা বলতে গিয়ে যাদব বলেছিলেন, কংগ্রেসের আপত্তির কোনো মানে নেই, আমরা মমতাকে সমর্থন করব। মমতা ব্যানার্জিকে ভারত ব্লকের নেতৃত্ব দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য লালুর অনুমোদন এসেছে তৃণমূল কংগ্রেসের ইস্যুটি উত্থাপনের দুদিন পরে। দলের সাংসদ কীর্তি আজাদ বলেছিলেন যে ব্যানার্জি এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ তিনি একমাত্র নেতা যিনি বারবার ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করেছেন তার রাজ্যে। মঙ্গলবার সহকর্মী কল্যাণ ব্যানার্জির দ্বারা এই অনুভূতি প্রতিধ্বনিত হয়েছিল। নিউজ 18-এর সাথে কথা বলার সময় কল্যাণ ব্যানার্জি বলেছিলেন, সবাই বুঝতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় নেত্রী। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি যোগ করেছেন, অহং থাকতে হবে না। এর মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারত ব্লকের নেতা হন তবে তিনি প্রধানমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বী হবেন। কংগ্রেসের সমস্যা হলো তারা সব সময় অন্য বিরোধী দলের নেতাদের ভয় পায়। কংগ্রেস অবশ্যই 1997 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানোর ভুল বুঝতে পারছে।
কল্যাণ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একাই সিপিআইএম ধ্বংস করেছেন। তিনি জানেন কিভাবে দলকে পরিচালনা করতে হয়, কিন্তু কংগ্রেস বিভিন্ন সময় বিরোধীদের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। বিরোধী জোটের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়েছে দেরিতে। একের পর এক নির্বাচনী পরাজয়ের পর লোকসভা নির্বাচনে কংগ্রেসের পারফরমেন্স ভারত ব্লকের উচ্চাকাঙ্ক্ষাকে উস্কে দিয়েছিল, কিন্তু বিধানসভা নির্বাচনে পরাজয় জোটটিকে আবারও একটি মোড়কে নিয়ে এসেছে বলে মনে হচ্ছে। সম্প্রতি এনসিপি এসপি প্রধান শরদ পাওয়ারকে ব্যানার্জির উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, হ্যাঁ অবশ্যই, তিনি এই জাতির একজন বিশিষ্ট নেত্রী, আর সেই ক্ষমতা আছে। তিনি যে নির্বাচিত নেতাদের সংসদে পাঠিয়েছেন তারা দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ এবং সচেতন মানুষ, তাই তার এমনটা বলার অধিকার আছে। অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা একে একে জামিন পেয়েছেন, শুধু একা পড়ে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মিলছে না জামিন। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত, কার্যত সব জায়গায় ভর্ৎসিত হয়েছেন তিনি। মিলছে না জামিন। সোমবারও ছিল পার্থ জামিন সংক্রান্ত মামলা। সেই মামলা এবার পার্থকে কিংমেকার আখ্যা দিল সিবিআই। এদিন আদালতে পার্থর আইনজীবী সওয়াল করেন, অরবিন্দ কেজরিওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে অনেক বেশি ক্ষমতাশালী, তাও তাকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তো এখন পার্টিরও সদস্য নন, তাকে জামিন দেওয়া হোক। পাল্টা সিবিআই এর আইনজীবীর বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় কিংমেকার। এই মামলার পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। বস্তুত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণ গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহা এবং শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদনে ভিন্ন মত পোষণ করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। মামলা গিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। উল্লেখ্য, এর আগে শীর্ষ আদালতে জামিন চাইতে দিয়ে ভর্ৎসনা শুনতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর নিম্ন আদালতেও ভর্ৎসিত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে তা নির্ধারণ করার এখতিয়ার কে দিয়েছে, পার্থর আইনজীবীকে প্রশ্ন করেছিলেন বিচারক। তৃণমূল কংগ্রেসের জেলা ছাত্র সভাপতির বিরুদ্ধে উঠল এক মহিলাকে কুরুচিকর মেসেজ করার অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে তৃণমূলের তনয় তালুকদারকে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন লোয়ার বাগডোগরা এলাকায়। অভিযোগ উঠেছে, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী এক মহিলাকে কুপ্রস্তাব দিতেন ঘাসফুল শিবিরের ওই ছাত্রনেতা। আর এই খবর সামনে আসতেই এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এই ঘটনার পর অভিযুক্ত ছাত্রনেতাকে আটক করেছে বাগডোগরা থানার পুলিশ। থানায় তার নামে দায়ের হয়েছে অভিযোগ। এই প্রসঙ্গে স্থানীয় এক যুবক জানিয়েছেন, রাজনৈতিক প্রভাব দেখিয়ে তনয় তালুকদার এর আগেও মহিলাদের নানান কুপ্রস্তাব দিতেন। আমরা চাই তৃণমূল কংগ্রেসের জেলা ছাত্র সভাপতির বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। জানা গিয়েছে, বাগডোগরা একটি কলেজে অশিক্ষক কর্মচারী হিসাবে কাজ করেন অভিযুক্ত নেতা। তার স্ত্রী আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। শাসক দলের জেলা সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ উঠতেই সরব হয়েছে বিরোধী শিবির। তবে এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোমবার বৃষ্টি হতে দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। মঙ্গলবারও রোদের তেমন দাপট চোখে পড়ছে না, বরং সকাল থেকেই একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। এই আবহে এবার বড় পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সপ্তাহান্তে এক ধাক্কায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকখানি কমে যাবে বলে জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে 15 ডিগ্রির নিচে নেমে যেতে পারে শহর কলকাতার তাপমাত্রা। পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলির তাপমাত্রা 10 ডিগ্রি বা তার কম হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও কুয়াশার দাপট দেখা যেতে পারে। উত্তরের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী শনিবারের মধ্যে শহর কলকাতার তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে। ফলে বেশ শীত শীত আমেজ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, মূলত কুয়াশায় থাকবে দিনভর। তবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়েছে। সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে এর অভিমুখ থাকবে। বুধবার এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। এছাড়া বাংলাদেশ এবং অসমেও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে।
শহর কলকাতার কথা বলা হলে আগামীকাল থেকে কুয়াশার চাদর সরিয়ে ফের পরিষ্কার আকাশ দেখা যাবে। সেই সঙ্গে আস্তে আস্তে পারদ পতন হতে শুরু করবে। সপ্তাহান্তে এক ধাক্কায় 15 ডিগ্রির নিচে নামতে পারে মহানগরীর তাপমাত্রা। ফলে বেশ জমিয়ে অনুভূত হবে শীতের আমেজ। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।